দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি 4টে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, গ্রেফতার কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে গ্রেফতার করা হলো। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ গ্রেফতার। গ্রেফতার কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ। কেশপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তন্ময় ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আমাদের পার্টির সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে, বহু কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কেশপুরে কর্মীদের মেরে মাথা পা ভেঙে দিচ্ছে। নির্বাচন কমিশন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? গণতন্ত্র বাঁচানোর লড়াই চলবে। এক্স স্যান্ডেলে পোস্ট করেন হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন, কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষকে গ্রেফতার করা নিয়ে তিনি যে বিষয় তুলে ধরেছেন তার পোস্টে, যেখানে ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, আমাদের পার্টির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পোস্ট করেছেন তিনি। প্রসূন মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রসূন, ঠিক কি ঘটেছে, কি বিষয় তাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? যেটা দেখা গেছে, গতকালই ভোর রাতে তন্ময় ঘোষের মেদিনীপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে একটা পুলিশি তল্লাশি বলা যেতে পারে বা পুলিশি অভিযান বলা যেতে পারে। তো সেইখানে সেই মুহূর্তে তন্ময় ঘোষ যদিও ছিলেন না। তো পরবর্তীকালে যেটা আজকে দেখলাম যে কেশপুরের রাজনৈতিক এক কর্মসূচিতে কেশপুরেরই পঞ্চমীর কাছে প্রচারে ছিলেন, সেই সময় কেশপুর থানার পুলিশ তাকে আটক করেছে বলে বা অ্যারেস্ট করেছে বলে আমরা পাচ্ছি। তো পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আমরা প্রতিক্রিয়া পাইনি যে কি কারণে এ করা হয়েছে। তো বিজেপি সূত্রে খবর বা বিজেপির জেলা সভাপতি যেটা দাবি করছে তন্ময় দাস, যে এটা একটা রাজনৈতিক চরিতার্থ সিদ্ধি করার জন্যই ভোটের 48 ঘন্টা আগে এই ধরনের একটা করা হয়েছে। ভাস্বতী থেকে হিরণ চট্টোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন, মূলত কি বিষয়, কি অভিযোগ রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের, তিনি কি বিষয়গুলো এখানে তুলে এনেছেন তার এই পোস্টে? হ্যাঁ, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তো প্রথম থেকে একটা অভিযোগ বারবার তুলছে যে কেশপুরে একটা সন্ত্রাসের চেষ্টা করছে বিদায়ী সাংসদ বা প্রাক্তন সাংসদদের। তো সেই অভিযোগের মানে বারবারই অভিযোগ করে আসছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে প্রচার কর্মসূচির মাধ্যমে যে তখনও জানিয়েছেন যে এই ধরনের শাসক দল একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। তো সেই জন্যই এটা মূল দাবি বিজেপি করছে যে আমাদের একটা মানে মজবুত একটা সংগঠক ছিল কেশপুরের তন্ময় ঘোষ। তো সেই জন্যই তাকে যাতে এই ভোট কর্মসূচিতে যাতে না অংশগ্রহণ করতে পারে, এই ধরনের একটা পরিকল্পিত মানে ছক আর কি। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। আপনাদের জানিয়ে রাখবো, গ্রেফতার কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ। আমাদের পার্টির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে, এমনটাই হিরণ চট্টোপাধ্যায়ের পোস্ট। এবং যে পোস্ট তিনি করেছেন, যেখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। গ্রেফতার কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ। এবং এই নিয়েই হিরণ চট্টোপাধ্যায়ের যে পোস্ট, যেখানে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে বচসা বিরোধী দলনেতার। আপনাদের জানিয়ে রাখবো, নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, এবং যেখানে ভোটের ঠিক দুদিন আগে নন্দীগ্রামে বিজেপি কর্মী যে খুনের ঘটনা সামনে এসেছে, বা সেই ঘটনায় বিজেপির কর্মী সমর্থকরা তারা যেরকম প্রতিবাদ জানাচ্ছেন, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গুন্ডাদের পিটিয়ে সোজা করব। একদম 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ বাকি যে কটা আছে ঘরছাড়া করব।
মনসুর মান্নান, শামসুল আলরাজি। আমাকে চেনে না, আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে, আমাকে চেনে না। ওকে ছাড়ো ছাড়ো। এটার নম্বর 436। বাকিগুলো আমি ওনাকে দিয়ে ঠিক আছে, ওটা আমরা যে না না তো হবে। এসসি এসটি একটা আছে, 2 আছে, ঠিক আছে। তারপর দেখা হবে, কিছু তো করবেন না জানি, পুলিশ ইনঅ্যাকশনের জন্য দেখা হবে। আর ইলেকশন কমিশনে চলো, ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেন্স্টে কমপ্লেন করো, আইসিকে সাসপেন্ড আপনাদের চোখের সামনে রাখি। আরে খুনিদের সঙ্গে গুন্ডাদের পিটিয়ে সোজা করবো একদম। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর মান্নান, শামসুল আলরাজি। আমাকে চেনে না, আমাকে চেনে না, মমতাকে হারিয়েছে, আমাকে চেনে না। ওকে ছাড়ো ছাড়ো। এটার নম্বর 436। বাকিগুলো আমি ওনাকে দিয়ে ঠিক আছে, ওটা আমরা যে না না তো হবে। এসসি এসটি একটা আছে, 2 আছে, ঠিক আছে। তারপর দেখা হবে, কিছু তো করবেন না জানি, পুলিশ ইনঅ্যাকশনের জন্য দেখা হবে। আর ইলেকশন কমিশনে চলো, ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেন্স্টে কমপ্লেন করো, আইসিকে সাসপেন্ড। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলছেন, বচসায় জড়িয়ে পড়েছেন বিরোধী দলনেতা, এবং এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ শুভেন্দু অধিকারীর, কি বিষয় তাদের মধ্যে কথোপকথন হয়? দেখো ভাস্বতী, আজকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ পূর্বেই কিন্তু নন্দীগ্রামে উপস্থিত হন। প্রথমে তিনি যান নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে, যারা জখম হয়েছেন তাদের সাথে দেখা করেন, এবং তাদের দেখা করার পরে কিন্তু তিনি সরাসরি চলে আসেন নন্দীগ্রাম থানায়, এবং তিনি কিন্তু নন্দীগ্রামের যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে সরাসরি জানতে চান এফআইআর কোনো দায়ের হয়েছে কিনা। এবং তিনি মানে যে চিত্র উঠে উঠেছে সেখানে কিন্তু স্বভাবতই স্পষ্ট, তিনি খুবই ক্ষোভে ফেটে পড়েছিলেন পুলিশ অফিসারদের উপরে, এবং তিনি সরাসরি জানতে চান কারোর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কিনা, এবং কেন দায়ের হয়নি, যদি না দায়ের হয়ে থাকে কেন দায়ের হয়নি সেই বিষয়ে তিনি কিন্তু জিজ্ঞাসা করেন, এবং তিনি ক্ষুব্ধ হয়ে কিন্তু থানা থেকে বেরিয়ে আসেন। ভাস্বতী একদম, এবং সেই জায়গা থেকে পুলিশের সঙ্গে যে বচসা এবং যে ছবি আমরা দেখছি, শুভেন্দু অধিকারী তিনি মূলত কি অভিযোগ করছেন? দেখো, শুভেন্দু অধিকারী মূল অভিযোগ যে এফআইআর যদি দায়ের হয়ে থাকে সেই এফআইআর কাগজ দেখাতে তিনি বলেন। পুলিশ কর্মীরা কিন্তু, পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা কিন্তু সেই এফআইআর কাগজটা দেখাননি, এবং সেই নিয়ে কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েন, এবং তারপরে তিনি কিন্তু পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন, এবং সেই বচসা থেকে কিন্তু তিনি আবার নিজের যে সভাস্থল সেই সভাস্থলের দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। নন্দীগ্রামের যে বাস স্ট্যান্ড সেখানে কিন্তু তার জনসভা হওয়ার কথা ছিল, এবং তিনি কিন্তু সেই জনসভার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। রাষ্ট্রপতি এবং এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর অভিযোগ শোনার পর ঠিক কি দাবি করা হচ্ছে, পুলিশের তরফে ঠিক কি বক্তব্য? দেখো, পুলিশ কিন্তু এখনো নিশ্চিত আছে। পুলিশ বলছে যা বিষয়টি তদন্তাধীন, তাই জন্য কিন্তু তারা কোনো মন্তব্য করবে না। তদন্তের পরে কিন্তু তারা মন্তব্য করবে বলেই জানিয়েছেন ইতিমধ্যে। রাষ্ট্রপতি একদম, ধন্যবাদ সৌম্যজিৎ। আপনাদের আরো একবার জানাবো, বাংলায় ভোট পর্বে হিংসার বলি। ভোটের 2 দিন আগেই অগ্নিগর্ভ হয় নন্দীগ্রাম। তৃণমূল বিজেপির সংঘর্ষে নিহত মহিলা বিজেপি কর্মী রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষ। লোকসভা ভোট রয়েছে আগামী শনিবার 6ষ্ঠ দফায় নন্দীগ্রামে, আর তার আগে গাছ ফেলে রাস্তা অবরোধ, আগুন, জমি আন্দোলনের আতুর ঘরে ফিরল পুরনো ছবি। বিজেপির যে অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মহিলা বিজেপি কর্মী তাকে কুপিয়ে খুন করেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই ইঙ্গিত কিন্তু করা হয়েছে অন্যদিকে তৃণমূলের তরফে। আগামী শনিবার 6ষ্ঠ দফার নির্বাচন রয়েছে। ভোট পর্বে হিংসার বলি। ভোটের 2 দিন আগেই অগ্নিগর্ভ নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে নিহত মহিলা বিজেপি কর্মী, নিহতের নাম রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি। নন্দীগ্রামে বন্ধের ডাক দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। থানার সামনে বিক্ষোভ পদ্ম সমর্থকদের।
আপনাদের জানিয়ে রাখবো, ভোটের ঠিক দুদিন আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার দুদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। তৃণমূল বিজেপির সংঘর্ষ, নিহত মহিলা বিজেপি কর্মী, নিহতের নাম রথিবালা। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষ, লোকসভা ভোটের ঠিক মুখেই আগুন জ্বলল নন্দীগ্রামে। অন্যদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই রথিবালা খুন হয়েছেন বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। রাত পাহারা দেওয়ার সময় সোনাচূড়ায় খুন হন বিজেপির মহিলা কর্মী রথিবালা। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামে। প্রতিবাদে বন্ধ ডাকে বিজেপি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। আজ সকাল থেকেই দফায় দফায় সেখানে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেন বিজেপি। সোনাচূড়ার মনসাপুকুর বাজারেও পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। অন্যদিকে ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকানেও। তবে পুলিশ বারবার অবরোধ তোলার আবেদন জানালেও কোনো রকম কোনো সুরা হয়নি। শেষ পর্যন্ত লাঠি চালিয়ে বিজেপির কর্মী সমর্থকদের সরিয়ে দেয় পুলিশ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় নন্দীগ্রাম উত্তপ্ত হচ্ছে। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কতটা নিয়ন্ত্রণে এলো পরিস্থিতি? তোমাকে পুরো আপডেটটা জানিয়ে রাখি। গতকাল রাত্রেবেলায় যে ঘটনাটি ঘটেছিল, যে তৃণমূলের কিছু দুষ্কৃতীদের হাতে কিন্তু রীতিমতো খুন হন বিজেপির এক কর্মী, এবং তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। আজ সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম। সকালেই দেখা যায় যে নন্দীগ্রাম থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখায় যে বিজেপি নেতাকর্মীরা। তাদের একটাই দাবি ছিল যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, এবং আরো বেশ কিছু দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান, এবং শেষে কিন্তু এসডিপিওর আশ্বাসে বিক্ষোভ ওঠে। তারপরেই দেখা যায় যে সোনাচূড়ার মনসা বাজার রয়েছে, সেই জায়গায় বিভিন্ন দোকান ঘরে ক্ষুব্ধ হয়ে আগুন লাগিয়ে দেয় বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেই জায়গায় কিন্তু র্যাফ নামে ব্যাপক লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং তারপরে কিন্তু সেই জায়গায় উপস্থিত হন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার। তিনি কিন্তু পুরো ব্যাপারটি খতিয়ে দেখেন এবং পুরোটা ভিডিওগ্রাফি করে রাখেন তদন্তের জন্য। ইতিমধ্যেই জেলা পুলিশের তরফ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই নন্দীগ্রামে এসে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে তিনি যারা জখম হয়েছিল তাদের সাথে কথা বলেন, এবং ফের তিনি থানায় ঢোকেন এবং থানায় গিয়ে আধিকারিকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন। একদমই ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজেপি কর্মী খুনে উত্তেজনা পরিস্থিতি, দোকানে অগ্নিসংযোগ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির মহিলা কর্মী রথিবালা কারীকে কুপিয়ে খুন করেছে, এমনটাই অভিযোগ বিজেপির কর্মী সমর্থকদের। আর এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। ভাইপোর উস্কানিত হচ্ছে। এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। আর এবার আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনা প্রসঙ্গে ঠিক কি বলেছেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণভাবে গণতান্ত্রিক, বরং প্ররোচনামূলক বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতৃত্ব রেখে চলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তাণ্ডব বিজেপি কর্মীরা করছেন তাতে দেখলে মনে হচ্ছে যে এলাকাটা ওদের বাইরে চলে যাচ্ছিল হাতের, সেই এলাকাটা গন্ডগোল করে দাদাগিরি করার জন্য কোনো মৃতদেহ তাদের দরকার ছিল কিনা, কোনো রক্তারক্তি কাণ্ড তাদের দরকার ছিল কিনা, এই আসপেক্টটা তদন্তকারীদের খতিয়ে দেখা দরকার। নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে 2021 সালে নানা রকম কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয়, ওই নন্দীগ্রামে 10,000-এর বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের। এবারও
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত। এখন সেই জায়গাটায় অশান্তি তৈরি করার জন্য, ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালো কিনা, এর পেছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা, সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন। নন্দীগ্রামের ঘটনা নিয়ে এবার নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। পূর্ব মেদিনীপুরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, পুলিশ সুপারের অপসারণের দাবি জানিয়ে নালিশ জানানো হয়েছে বিজেপির তরফে। ভোটের আবহে নন্দীগ্রাম অশান্ত। নন্দীগ্রামে বিজেপি কর্মী অর্থাৎ বিজেপি মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, এবং এবার এই ঘটনায় নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে বিজেপির তরফে। এবং যে অভিযোগ বিজেপির, পূর্ব মেদিনীপুরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, পুলিশ সুপারের অপসারণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এবার বিজেপি। ভোটের আবহে রক্তাক্ত নন্দীগ্রাম, বিজেপির মহিলা কর্মীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। বুধবারই নন্দীগ্রামে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে অশান্ত হয়েছে নন্দীগ্রাম। যে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, অভিষেকের সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরে এ ধরনের ঘটনা ঘটেছে। নন্দীগ্রামের সোনাচূড়ায় রাত পাহারা চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়। অতর্কিতে হামলার মুখে পড়েন বিজেপির কর্মী রথিবালা আরি। খুনের ঘটনার পর তৃণমূলকে কাঠগড়ায় তুলে আজ দিনভর দফায় দফায় অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। এলাকায় বন্ধের ডাক দেয় বিজেপি। বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, ভোটের ঠিক দুদিন আগেই অশান্ত নন্দীগ্রাম, এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি, কি অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশন? দেখো, নন্দীগ্রামের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু যেরকম অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন, তার পাশাপাশি বিজেপির তরফে কিন্তু নির্বাচন কমিশনের কাছে পূর্ব মেদিনীপুরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা চিঠি দিয়েছে এবং তার পাশাপাশি জেলার পুলিশ সুপারের অপসারণ চেয়ে তারা দাবি জানিয়েছে। বিজেপির তরফে এই দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। তারা জানাচ্ছে যে ঠিক আগামী শনিবার সেখানে তমলুক লোকসভা কেন্দ্রের ভোট, সেই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসা বাজার এলাকায় গতকাল রাতে বিজেপির মহিলা কর্মীকে যেভাবে খুন করা হয়েছে, এই ঘটনায় সরাসরি শাসক দলের তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু অভিযোগের আঙুল তুলেছে বিজেপি এবং সেই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে যাতে গোটা ঘটনাটি জেলা প্রশাসন কি ভূমিকা নিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন, সেই দাবি জানিয়েই তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি লিখেছে। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নন্দীগ্রামের ঘটনায় এবার বিজেপির যে অভিযোগ, বিজেপির তরফে যে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে, পূর্ব মেদিনীপুরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। নন্দীগ্রাম নিয়ে বিজেপিকে পাল্টা নিশানা তৃণমূলের। নন্দীগ্রামে বিজেপির গুন্ডাদের তাণ্ডব, সার সফরের পরেই তাণ্ডব, মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা বিজেপির। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বিজেপি। মোদির সুশাসনের মডেল বিপজ্জনক, বিজেপিকে ভোট দিন, না হলে ফল ভোগ করুন। মহিলাদের এই কিন্তু তুলে ধরা হচ্ছে নন্দীগ্রামে বিজেপির গুন্ডাদের তাণ্ডব। মহিলাদের এই বার্তা দিতে চান মোদি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে এবং বিজেপির যে পোস্ট করা হয়েছে, বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বিজেপি। অন্যদিকে একেবারে সরাসরি বিজেপিকে নিশানা করা হয়েছে তৃণমূলের এই পোস্টে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করা হয়েছে। নন্দীগ্রাম নিয়ে এবার বিজেপিকে নিশানা তৃণমূলের। নন্দীগ্রামে বিজেপির গুন্ডাদের তাণ্ডব। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, তৃণমূলের তরফে ঠিক কি অভিযোগ এই টুইটে? রিজু দত্ত এক্স হ্যান্ডেলে যেটা জানিয়েছেন যে একটা পরিকল্পিতভাবে নন্দীগ্রামের ঘটনা হয়েছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। যেহেতু দেখছেন যে অবিভক্ত মেদিনীপুরের সমস্ত আসনগুলোতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, সেই জায়গাতে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে
একটা প্ররোচনা সৃষ্টি করছেন বলে রিজু দত্ত আজকে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। এছাড়াও বলছেন যেভাবে পরিকল্পিতভাবে ঘটনা ঘটেছে, এছাড়াও পরে আরো একটি টুইট তিনি করেছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন নন্দীগ্রামে যেভাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানার অফিসারকে চেক করছেন তা নিয়েও কিন্তু এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এই তৃণমূল কংগ্রেসের নেতা। একদমই ধন্যবাদ দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে, ভোটের আগে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বিজেপি। তৃণমূলের তরফে যে পোস্ট সরাসরি বিজেপিকে নিশানা করে। ফিরে এলাম বিরতির পর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের রোড শো, জয়পুর থেকে রোড শো সুজাতা মণ্ডলের, সেদিকে নজর রাখবো সরাসরি। তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে যেরকম রয়েছেন, সুজাতা মণ্ডল তিনি কিন্তু যথেষ্টই সাড়া পাচ্ছেন। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি, সুজাতা মণ্ডলের রোড শো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। আর সেই লোকসভা কেন্দ্রে এবার বিজেপির তরফে প্রার্থী সৌমিত্র খা এবং তৃণমূলের তরফে প্রার্থী সুজাতা মণ্ডল। আমরা দেখেছি সুজাতা মণ্ডলের হয়ে প্রচার সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সুজাতা মণ্ডলের রোড শো, জয়পুর থেকে রোড শো সুজাতা মণ্ডলের। আড়াই মাস আজকে আমি রাস্তায়, মানুষের এই ঢল বুঝিয়ে দিচ্ছে যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়াফুল ফুটছে। জয়পুর থেকে রোড শো সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, আমরা দেখেছিলাম যে তিনি তার প্রচারে যেরকম সাড়া পেয়েছেন এবং প্রায় সময় তিনি যে প্রচার করেছেন সেখানেও কিন্তু ব্যাপক জনসমর্থন মিলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুজাতা মণ্ডলের হয়ে প্রচার সেরেছেন একাধিকবার। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, জয়পুর থেকে রোড শো করছেন সুজাতা মণ্ডল। বর্ণাঢ্য সেই মিছিল এগিয়ে যাচ্ছেন, রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অসংখ্য কর্মী সমর্থকরা তারা রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে। এর আগেও একাধিকবার রোড শো, জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের এই ঢল বুঝিয়ে দিচ্ছে যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপির তরফে প্রার্থী সৌমিত্র খা, অন্যদিকে সুজাতা মণ্ডল। আড়াই মাস আজকে আমি রাস্তায়, মানুষের এই ঢল বুঝিয়ে দিচ্ছে যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে, জোড়াফুল ফুটছে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, এবার প্রথম থেকে বিশেষভাবে নজর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, কারণ সৌমিত্র খা সুজাতা মণ্ডলের লড়াই। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আমরা, কতটা জনসমর্থন মিলছে এই রোড শোতে, কি ছবি ধরা পড়ছে? দেখো, একেবারে শেষ মুহূর্তে প্রচার বলা চলে। সেখানে নির্বাচনী বিধি অনুযায়ী বিকেল 5টার মধ্যে নির্বাচনী প্রচার সম্পন্ন করতে হবে। আর সেই অনুযায়ী একেবারে শেষ মুহূর্তে প্রচারে রয়েছেন সুজাতা মণ্ডল এবং তার সঙ্গে সঙ্গে তার আজকে সঙ্গী রয়েছেন বাবুল সুপ্রিয়, রাজ্যের মন্ত্রী। এবং এই প্রচার ঘিরে জনমানুষের যথেষ্ট মাত্রায় সাড়া পাওয়া যাচ্ছে, সেই ছবি আমরা তুলে ধরেছি। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মিছিল চলছে কুম্ভস্থল থেকে জয়পুর মোড় পর্যন্ত এবং কতুলপুর বিধানসভার প্রত্যেকটি ব্লক থেকে মানুষজন আজকে সামিল হয়েছেন এই মিছিলে। সেক্ষেত্রে জনমানুষের যথেষ্ট মাত্রায় সাড়া রয়েছেন এবং প্রত্যেকে প্রার্থীর সঙ্গে একবার হাত মেলাতে চাইছেন। প্রার্থীকে ঘিরে তাদের যে উচ্ছ্বাস চোখে পড়ছে তা যথেষ্ট মাত্রায় আশাবাদী, সেরকমই বার্তা দিয়েছেন সুজাতা মণ্ডল। আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন তিনি তার জয় নিয়ে এবং মানুষের সাড়া নিয়ে যথেষ্ট মাত্রায় আশাবাদী এবং আর কয়েক ঘন্টা বাদেই মানুষ তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং সেই অনুযায়ী আজকে মানুষের এই শেষ যে প্রচার অভিযান, তাতে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতন
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। ধন্যবাদ শাশ্বতী। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ওবিসি সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা প্রধানমন্ত্রীর। বাংলায় রাতারাতি মুসলমানদের ওবিসি সার্টিফিকেট দেয় তৃণমূল সরকার। ওবিসিদের সংরক্ষণ, মুসলমান আর অনুপ্রবেশকারীদের বন্টন করা হয়। হাইকোর্ট গত 10 বছরে মুসলমানদের দেওয়া ওবিসি সার্টিফিকেট সহ সব বাতিল করে দিয়েছে। কোর্ট না থাকলে কি হতো ভাবুন, এমনই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি আদালতের নির্দেশ মানবেন না, ঠিক করেছেন ওবিসিদের সংরক্ষণ মুসলমানদের দিয়েই ছাড়বেন। ইন্ডি জোটের সবাই নিজেদের ভোট ব্যাংকের পাশে এককাট্টা হয়ে দাঁড়িয়েছে। হরিয়ানার ভোট প্রচারে গিয়ে এমনটাই আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কলকাতা হাইকোর্টের তরফে যে রায় এবং নির্বাচনী আবহে যে বড় রায় কলকাতা হাইকোর্টের 2010 সাল অর্থাৎ তৃণমূল জমানায় সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। কলকাতা হাইকোর্টের এমনটাই নির্দেশ। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের কোনো রকম কোনো প্রভাব পড়বে না, তাদের চাকরি বহাল থাকবে, এমনটাও স্পষ্ট করেছে কলকাতা হাইকোর্ট। আর কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেই সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি আদালতের নির্দেশ মানবেন না, ঠিকই করেছেন, ওবিসিদের সংরক্ষণ মুসলমানদের দিয়েই ছাড়বেন। ইন্ডি জোটের সবাই নিজেদের ভোট ব্যাংকের পাশে এককাট্টা হয়ে দাঁড়িয়েছে। হরিয়ানার ভোট প্রচারে গিয়ে আক্রমণ প্রধানমন্ত্রীর। আর আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস, তা ইদানিংকালে যে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বারংবার যে সাম্প্রদায়িক মন্তব্য তিনি করেছেন, এটা কি তাহলে নতুন সংযোজন? দেখুন, নরেন্দ্র মোদী কি বলেছেন সেই ব্যাপারটায় আমি 1 মিনিট পরে আসছি। তার আগে প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে বলা দরকার। আমাদের দেশে ওবিসিদের জন্য সংরক্ষণের প্রশ্ন যখন আসে মণ্ডল কমিশন প্রকাশিত হওয়ার পরে, তখন ওবিসি হিসেবে সংরক্ষণ কেবলমাত্র হিন্দুদের মধ্য থেকেই পেত। অর্থাৎ ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট। এই ব্যাকওয়ার্ড কাস্ট কারা? যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এবং সমাজে পশ্চাৎপদ বলে গণ্য হন, তাদেরকে ওবিসি বলে ঘোষণা করে তাদের জন্য চাকরি, শিক্ষায় সংরক্ষণের প্রশ্ন এসেছিল। যেমন ধরা যাক একজন কুমোর যিনি মাটির জিনিস তৈরি করেন, বা একজন কামার যিনি ধাতুর জিনিস তৈরি করেন। এই যে পেশাগুলো, এই পেশাগুলোতে যারা যুক্ত আছেন, অথচ যারা শিডিউল কাস্ট বা এসসি বা শিডিউল ট্রাইব বা এসটি সংরক্ষণ পান না, এই রকম মানুষদেরই এখানে ওবিসি সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এটা করতে গিয়ে একটা গুরুতর গোলমাল দেখা দেয়। গোলমাল দেখা দেয় এই যে একই পেশায় আছে, ধরুন কুমোর বা কামার, তারা যদি হিন্দু হয় তাহলে তারা ওবিসি সংরক্ষণের সুযোগ পাচ্ছে, কিন্তু মুসলমান হলে যেহেতু ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ আমাদের দেশে হয় না, তাই মুসলমান হলে তারা সংরক্ষণের যে সুবিধা তার থেকে বঞ্চিত হচ্ছিল। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইউপিএ সরকারের সময় রঙ্গনাথ মিশ্র, প্রাক্তন বিচারপতি, তিনি একটি রিপোর্ট দেন সরকারের থেকে, তাকে নিয়ে একটা কমিশন করা হয়েছিল। তাতে তিনি বলেন যে একই পেশায় যুক্ত যদি মানুষ হন, তারা হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তাদেরকে এই ওবিসি সংরক্ষণের সুযোগ দেওয়া উচিত। এই ভিত্তিতে 2010 সালে পশ্চিমবঙ্গে তখন বুদ্ধদেব ভট্টাচার্যর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, তারা ওবিসি সংরক্ষণের আওতাকে বাড়িয়ে 17% করেন এবং সেখানে এই ধরনের পেশা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কেও এর কিছুটা ভাগ দিয়েছিলেন। গতকাল হাইকোর্টের যে রায় এসেছে তাতে বলা হয়েছে যে 10 সালের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ 10 সালে যে ঘটনা ঘটেছে তাকে বাতিল বলে গণ্য করেননি হাইকোর্ট। সুতরাং নরেন্দ্র মোদী যেটা বলছেন
তার সঙ্গে কিন্তু হাইকোর্টের রায়ের আকাশ পাতাল তফাৎ রয়েছে। মুসলিমদের ওবিসি সংরক্ষণের সুযোগ দেওয়ার যে ঘটনা পশ্চিমবঙ্গে 2010-এ ঘটেছিল, হাইকোর্ট তার রায়ে তাকে ভ্যালিড বা বৈধ বলেই ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ঠিকমতো আইন মেনে সাংবিধানিক পদ্ধতিতে এই সব সার্টিফিকেট দেননি। এই অভিযোগকে মান্যতা দিয়ে হাইকোর্ট বলেছে যে তাহলে 11 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 5 লক্ষ যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো বাতিল বলে গণ্য হবে। আপনাকে বিরত করছি, আমি শোনাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন। बंगाल की हाईकोर्ट का जजमेंट आया है और बंगाल में भी इंडी जमात का एससी, एसटी, ओबीसी के आरक्षण के खिलाफ उनका जो षड्यंत्र है, आरक्षण विरोधी उनकी जो मानसिकता है, उसका भंडा फूट गया है। बंगाल में इन लोगों ने क्या किया? बंगाल में इन लोगों ने मुसलमानों को रातों रात ओबीसी के सर्टिफिकेट दे दिया था। जो आरक्षण ओबीसी को मिलना चाहिए वो सारा का सारा मुसलमानों को, और वो भी घुसपैठियों में बांटा जा रहा था। हाईकोर्ट ने बंगाल में पिछले 10-12 साल में मुसलमानों को दिए सारे ओबीसी सर्टिफिकेट रद्द कर दिए। আপনাদের শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হরিয়ানার প্রচার সভা থেকে ঠিক কি আক্রমণ শানিয়েছেন। আবারও আসবো আশিস তার কাছে। আশিস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোট প্রচারে এসে যে আক্রমণ কতটা তাৎপর্যপূর্ণ? আমি যে কথাটা বলছিলাম যে যেহেতু 10 সালের সংরক্ষণকে বৈধ বলে হাইকোর্ট বলেছে, সুতরাং মুসলমানদের একটা অংশ যারা পিছিয়ে পড়া এবং হিন্দুদের মতো একই পেশায় আছে তাদেরকে ওবিসি সংরক্ষণের ব্যাপার আসলে হাইকোর্ট থেকে মান্যতা পেল, হাইকোর্ট থেকে বৈধতা পেল। কিন্তু চলতি নির্বাচনে প্রথম দফায় ভোট কম পড়ার পরে হঠাৎই স্টিয়ারিং বদলে নরেন্দ্র মোদী এবং গোটা হিন্দুত্ববাদী শিবির তারা হিন্দু মুসলমানের বিভাজন করবার লক্ষ্যে প্রচার শুরু করেন এবং তখন কংগ্রেসের ইশতেহারের কিছু অংশকে বিকৃতভাবে দেখিয়ে তারা বলতে চান যে এরা ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে। এখন হাইকোর্টের এই রায়টিকে একটা অপব্যাখ্যা করে নরেন্দ্র মোদী যে কথা বলছেন তার সঙ্গে কিন্তু হাইকোর্টের রায়ের কোনো সম্পর্ক নেই, তেমন কোনো সম্পর্ক নেই। জানি না এ নিয়ে কোনো মামলা হবে কিনা বা কোর্টের মঞ্চে আবার বিচার হবে কিনা, কিন্তু এক কথায় বলা যেতে পারে একটা রায়কে সামনে রেখে হঠাৎই নরেন্দ্র মোদী যেন হাতে একটা চাঁদ পেয়ে গেছেন, এইভাবে তিনি প্রচার করছেন। সুতরাং যারা ধর্মনিরপেক্ষ শক্তি বা ইন্ডি জোট বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিশ্চয়ই এই জিনিসটি মানুষের কাছে পরিষ্কার করে দেবেন যে একই পেশার হলে মুসলিমদেরও ওবিসি সংরক্ষণ পাওয়ার অধিকার আছে, সেটা আইনসিদ্ধ এবং হাইকোর্টের রায়ও সেটা মান্যতা পেয়েছে। অনেক ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে সরাসরি নজর রাখবো। জেলার বৃহত্তর মানুষ আমাদের পরিবার, প্রত্যেকটা মা ভাই বোন আমাদের পরিবারের অংশ। পাশেই আমার লোকসভা, মগরাহাট পশ্চিম থেকে বেরোলেই তো আমার লোকসভা। একদিকে আমার লোকসভা, একদিকে মগরাহাট পূর্ব জয়নগর। এখানে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির নয়, মগরাহাট পূর্বের সাথে লড়াই
মগরাহাট পশ্চিমের আর জয়নগরের সাথে লড়াই মথুরাপুরের, যে জয়ের ব্যবধানে কে 1 নম্বরে থাকবে। আগামী 1 তারিখ এই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 4টে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। আমি একটু আগে ভাঙড়ে সভা করে এলাম। মানুষের সর্বস্ত যা আমি স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা এবং সব জায়গায় আমি যে মানুষের সমর্থনের জোয়ার লক্ষ্য করেছি, যত দিন যাচ্ছে তৃণমূলের উপর জনসমর্থন বাড়ছে। আমি আপনাদের বলতে পারি, যাদেরকে এই কেন্দ্রের সরকার 10 বছর ধরে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, এই বহিরাগতদের বিদায় দেওয়ার ভোট আগামী 1 তারিখের ভোট। আমি 3 মাস ধরে রাস্তায়, আপনারা মাথায় রাখবেন, আমি 3 মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই বহিরাগত বাংলা বিরোধী বিজেপির বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, তখন খালি মাথায় রাখবেন যে এই কেন্দ্রের সরকারের মেয়াদ খালি আর 3 দিনের। 4 তারিখ ভারতবর্ষের কেন্দ্রের সরকার পরিবর্তন হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। এবং সেই সরকারের নির্ণায়ক ভূমিকা যাতে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস পালন করে, মগরাহাট পশ্চিম থেকে 50,000-এর বেশি ব্যবধানে জিতিয়ে আমাদের প্রার্থী বাপি হালদারকে আপনারা সংসদে পাঠাবে। আমি আপনাদের বলছি, আমি তো এখানকার ছেলে, আমি সারা বছর ডায়মন্ড হারবারে কাজ করেছি। আপনারা যাতায়াতের ক্ষেত্রে এই সিরাকল উস্তিতে সারা বছর আপনাদের সাথে দেখা হয়, আপনারা আমাকে দেখেছেন আমি ডায়মন্ড হারবারে কি কাজ করেছি। আমি আপনাকে বলছি, যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে যে ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিন 3 লক্ষ ভোটে মথুরাপুরে জিতবে বাপি হালদার। আর এই লোকসভা কেন্দ্রের সাথে জয়নগর, মথুরাপুর আর যাদবপুরে প্রথম বাস্তবায়িত করে দেখাবো আমরা ডায়মন্ড হারবার মডেল, আমার গ্যারেন্টি। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিজেপির সরকার বাংলার মানুষের 100 দিনের টাকা জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে। আমরা দিল্লিতে গেছিলাম, এখানে গিয়াসউদ্দিন মোল্লা, মন্টুরাম পাখিরা, এখানে সুভাষিস চক্রবর্তী, বঙ্কিমদা, যোগরঞ্জন হালদার, অলোক জোয়ালদাতা সহ বিধায়ক যারা আছে, জয়দেব হালদার থেকে শুরু করে সমীর জানা থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল। 3 দিন আমরা অবস্থান বিক্ষোভ করেছি। আপনি জানেন, মহিলাদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে বিজেপির অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। তার কারণ, গরিব মানুষের হয়ে আমরা টাকা চাইতে গেছি। আমরা সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আমরা আর মাথা নত করব না। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কলকাতার রেড রোডে ঘোষণা করেছিল যে দক্ষিণ 24 পরগনা জেলার 6.5 লক্ষ 100 দিনের পারিশ্রমিক প্রকৃত প্রাপক, যাদের টাকা নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে, আমাদের মামাটি মানুষ সরকার তাদেরকে টাকা দেবে। ফেব্রুয়ারি মাসে 6.5 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা পৌঁছে দিয়েছি। আমরা খালি দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 83 লক্ষ জনকে প্রতি মাসে বিনা পয়সায় বিনামূল্যে রেশন দিচ্ছি। আমরা এই দক্ষিণ 24 পরগনা জেলায় 20 লক্ষ মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আমরা এই দক্ষিণ 24 পরগনায় প্রায় 27 লক্ষ বোনেদের কন্যাশ্রী দিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ করেছি, পাশে দাঁড়িয়েছি। এই দক্ষিণ 24 পরগনার রিপোর্ট কার্ড আমি দিয়ে গেলাম। আজকে 23 তারিখ, এখনো 7 দিন ভোটের প্রচার শেষ হওয়ার আগে সময় রয়েছে। ভোট যদি 1 তারিখ হয়,
এই মাসে 31-এর দিন, তার মানে 30 তারিখ হচ্ছে প্রচারের শেষ দিন, এখনো 1 সপ্তাহ রয়েছে। আমি বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করব, যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, কোভিড থেকে শুরু করে আমফান, একমাত্র পাশে পেয়েছেন তৃণমূল কংগ্রেসকে। আপনার স্বার্থে, আপনার অধিকারকে সামনে রেখে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়েছে। আমি আপনাদের সাক্ষী রেখে আজকে ক্যামেরার সামনে বলে যাব যে বিজেপির যারা ভোট চাইতে আসছে, যদি বুকের পাঁটা থাকে আর এক বাপের বেটা হয়, আপনি মগরাহাট পশ্চিম সহ মথুরাপুর লোকসভা জুড়ে বিস্তীর্ণ বুথ জুড়ে একটা জায়গা বেছে নিন, মঞ্চ বাঁধুন, 10 বছর মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর 10 বছর আমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার জন্য কি করেছে আর আমাদের সরকার দক্ষিণ 24 পরগনার জন্য কি করেছে। আমি আপনাকে বলছি, তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে। যদি এদের মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি কথা দিচ্ছি। ভাই তোমরা ভিজো না, হাতে ছাতা ধরো, এখনো 7 দিন আছে, 10 দিন আছে, সবাইকে সুস্থ থাকতে হবে। সবার জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো, কেউ ভিজবেন না, কেউ ভিজবেন না। ছাতা নেই, ছাতা নেই, এই দিকটা শেডের ভিতরে ঢুকিয়ে দাও না কোনোভাবে। আপনারা এদিকে চলে আসুন, ভিজবেন, এখানে চলে আসুন, আমরা ব্যবস্থা করছি। ব্যারিকেডটা খুলে এখানে নিয়ে এসুন। আমি আপনাদের বলছি, 5 দফায় ভোট হয়েছে। আমি দক্ষিণ 24 পরগনার মানুষের কাছে অনুমতি নিয়ে গেছিলাম যে আপনারা আমাকে অনুমতি দিন বাকি 41টা লোকসভায়, যাতে আমি এদের রফা দফা করে আসতে পারি। এই 4টে লোকসভা কেন্দ্র আপনারা আপনাদের দায়িত্বে রাখুন, মানুষ কথা দিয়েছিল। আজকে দক্ষিণ 24 পরগনায় আমি ঢুকে গেছি, আগামী 7 দিন এই মাটিতে থাকবো। যে বুথে যেতে বলবেন যাব, যেখানে পৌঁছাতে বলবেন পৌঁছাবো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, বাংলা বিরোধীদের উৎখাত করতে লড়াই করব। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। প্রথম দফায়, দ্বিতীয় দফায়, তৃতীয় দফায়, চতুর্থ দফায় আর পঞ্চম দফায় ভোট হয়েছে। আমি আপনাদের বলছি, 5 দফায় যে ভোট হয়েছে, কুচবিহার থেকে শুরু করে হাওড়া হুগলি, আমরা এদের ঘাড়, মাথা, কোমর আর মেরুদণ্ডটা ভেঙে দিয়েছি। ষষ্ঠম দফায় আগামী পরশুদিন ভোট। ষষ্ঠম দফায় আগামী পরশুদিন ভোট। মেদিনীপুরের মানুষ আর জঙ্গলমহলের মানুষ ভোট দেবে, এদের হাঁটু আর পাটা ভাঙবে। আর 1 তারিখ আমরা রয়েছি, এদের হাত আর কনুইটা ভাঙবো। 3 লাখ আর 4 লাখ ভোটে এদের হারাবো। ডায়মন্ড হারবারে আমি রয়েছি, ডায়মন্ড হারবারে আমি রয়েছি, 4 লাখ ভোটে হারাবো। আপনারা 3 লাখ ভোটে হারাবেন তো? মথুরাপুর থেকে হারাবেন তো? মায়েরা হারাবেন তো? এতদিন তো আমি বলিনি, আজকে আমি বলছি, বাপি জিতবে। মথুরাপুর লোকসভার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিচ্ছি, চিন্তা করবেন না। আমি গত 1 মাসের মধ্যে আমি কুলপিতে সভা করেছি, আমি পাথর প্রতিমাতে গেছি। আমি যেভাবে মানুষের সমর্থন লক্ষ্য করেছি সর্বত্র, তৃণমূল কংগ্রেস আগামী দিন জিতছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেখেছেন কিভাবে বিজেপি আপনাদের বঞ্চিত করে রেখেছে। এমনকি গতকাল হাইকোর্টের অর্ডারে আপনাদের যে ওবিসি রিজার্ভেশন, বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের থেকে সেই স্বীকৃতি কেড়ে নিতে চেয়েছে। মমতা ব্যানার্জি বলেছে কাটতে দেবো না। যতদিন আমরা এই মাটিতে আছি, আমরা বৈষম্যের রাজনীতি করতে দেব না, আমরা বিভাজনের রাজনীতি করতে দেব না,
আমরা বিচ্ছিন্নতাবাদের রাজনীতির প্রশ্রয় দেব না। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আর যদি কেউ ভাবে ধমকে চমকে আমরা এলাকা অশান্ত করব সিএর নামে, এনআরসির নামে, আমাদের সরকার 2020 সালে যখন সিএ এনআরসি আনা হয়েছিল, 2019-এর ডিসেম্বরে আমরা বলেছিলাম করতে দেবো না, আজও বলেছি করতে দেবো না, ক্ষমতা থাকলে করে দেখা। রাহাত ইন্দোরির একটা শের আছে, সায়ারি। রাহাত ইন্দোরির একটা সায়ারি আছে, আমার এই বাংলায় ভারতবর্ষের মাটিতে যা অধিকার, আমার সংখ্যালঘু ভাই, আমার তপশিলি মা, আমার তপশিলি বোনের একই অধিকার, আমার মতুয়া ভাইয়ের একই অধিকার, আমার নমশূদ্র বোনের একই অধিকার। এই ভারতবর্ষ কারোর পৈতৃক সম্পত্তি নয়, ভারতবর্ষের মানুষের সম্পত্তি। রাহাত ইন্দোরির একটা শায়েরি আছে, তিনি বলেছেন কিরায়েদার হ্যায় জাতি মকান থোড়ি হ্যায়। এই যে আমরা বসবাস করছি, মানুষ, জনগণ বাংলায়, ভারতবর্ষের সমাজে গণতন্ত্রের শেষ কথা বলে। ভারতবর্ষের সরকার বা রাজ্যের সরকার হচ্ছে কিরায়েদার, জমিটা মানুষের, কেউ মালিক না, মালিক সাধারণ মানুষ। রাহাত ইন্দোরি বলেছে কিরায়েদার হ্যায় জাতি মকান থোড়ি হ্যায়, किराएदार है जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू मुस्लिम सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। এই মাটি দেশের 140 কোটি মানুষের মাটি, এই মাটি কারোর পৈতৃক সম্পত্তি নয়। যারা বৈষম্যের রাজনীতি করতে এসেছিল, 2014-তে হারিয়েছি, 2016-তে হারিয়েছি, 2019-এ 2.5 লাখ 3 লাখে হারিয়েছি, আর এবার 3.5 লাখ 4 লাখে হারাবো, কথা দিয়ে যাচ্ছি। এত তো চেষ্টা করেছো, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে আমাকে দমানোর, চমকানোর, ধমকানোর, পেরেছে? এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।